মাস আগে একটা বিখ্যাত অভিনেতা কুশল সিং রাজপুত নিজের বাড়িতে গলায় দড়িতে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে নিল। আর টিভি মিডিয়ার যেন খবরের খাদান হয়ে গেল। সকাল সন্ধে রাত দিন শুধু এই নিউজই চলতে থাকে, আর নতুন নতুন অ্যাঙ্কারের প্রাইম টাইমও চলতে থাকে। এমনই একটা অ্যাঙ্কার ছিল, তার নাম জিয়া। অনেক প্যাশনেট অ্যাঙ্কার, রীতিমতো 2 মাস ধরে এই নিউজ নিয়ে কাজ করে যাচ্ছিল। কুশল সিং করেছে আত্মহত্যা। কুশল সিং কি মাদকের শিকার ছিলেন, নাকি সে প্রেমে প্রতারণা পেয়েছিলেন? শুধু আমরা বলতে পারি আপনাকে পুরো বিবরণ। আমাদের সাথে জুড়ে থাকুন। আমি আপনাদের প্রিয় হোস্ট জিয়া শর্মা। হঠাৎ স্টুডিওতে শর্ট সার্কিট হয়ে যায়, কারেন্ট চলে যায়, আর লাইভ শো থেমে যায়। হোয়াট দ্য হেল, লাইভ শো এটা? হ্যালো, আমি কিছু জিজ্ঞেস করছি। সরি ম্যাম, কিন্তু পুরো সিস্টেমটা পুড়ে গেছে। এইটা কি করে হয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু এখন লাইভ যাওয়া তো সম্ভব না ম্যাম। হোয়াট? ডোন্ট ওয়ারি জিয়া, তুমি রেস্ট নাও, কালকে এসে আমরা শুটিং কমপ্লিট করব। এটা শুনে মন খারাপ করে জিয়া লিফটে আসে, আর লিফটম্যান বলে, সরি ম্যাম, লিফটটা তো চলছে না ম্যাম। এমন বলে সে চলে যায়। কেমন করে চলছে না, আমিও দেখি। এমন বলে জিয়া বাটনটা টেপে আর লিফট খুলে যায়। দেখো তো, সব চলছে, সব ফাঁকি বাজ এখানে। জিয়া লিফটে তো ঢুকে গেল, কিন্তু লিফট ওকে কোথায় নিয়ে যাচ্ছিল সেটার খবর ওর কাছে ছিল না। কিছুটা নিচে যাওয়ার পর জিয়া দেখে যে একটা লোক ক্রমশ লিফটের বাটন টিপেই চলেছে। এইটা দেখে জিয়া আশ্চর্য হয়ে যায় যে এই লোকটা ভেতরে কিভাবে এলো। হ্যালো, এটা কি করছো, আর ভেতরে কখন এলে? আপনারা আমাকে এখানে বন্দি করে রেখেছেন, আমি এখান থেকে বের হতে চাই। হ্যালো, কে তুই? লোকটা পেছনে ঘুরে দেখে, আর জিয়ার চোখ ছানা পড়া হয়ে যায়। সেই লোকটা ছিল বিখ্যাত অভিনেতা কুশল সিং রাজপুত। জিয়া জোরে চেঁচায়, আর তারপর আস্তে আস্তে চোখ খোলে, আর ভয় ভয় চোখে দেখে লিফট পুরো খোলা ছিল। লিফটে কেউ ছিল না, আর জিয়া আন্ডারগ্রাউন্ডে পৌঁছে গেছিল। ওহো, মনে হচ্ছে এক্ষুনি শিগগিরই সাইকিয়াট্রিস্টের দরকার হতে চলেছে আমার। এমন বলে জিয়া নিজের কারে তো বসে পড়ে, কিন্তু পাশের সিটে নজর যাওয়ার পরেই তার অবস্থা খারাপ হয়ে যায়। পাশের সিটে বসেছিল কুশল সিং এর ভয়ানক ভূত। তুমি তুমি তো মরে গেছিলে না? আমি মরেছি বিশ্বের জন্যে, কিন্তু তোমরা মিডিয়ার লোকেরা কাউকে শান্তিতে মরতে দাও নাকি? আমি 2 মাস ধরে তোমাদের এই স্টুডিওর মধ্যে বন্দি ছিলাম, আজকে আমি বাইরে বের হতে পেরেছি। চলো জিমে নিয়ে চলো আমাকে। 2 মাস ধরে আমি জিম যেতে পারিনি। সিকিউরিটি, সিকিউরিটি! কেউ নেই এখানে, আর না কেউ আমাকে দেখতে পায়। তাহলে তো তুমি আমার মনের ভুল নিশ্চয়ই। এত তাড়াহুড়ো করা ঠিক নয়, আগে আমাকে তুমি জিম নিয়ে চলো। চলো। জিয়া যেমন তেমন করে গাড়ি স্টার্ট করে আর বেরিয়ে পড়ে। গাড়িটা জিমের সামনে থামে, গাড়িতে কেউ ছিল না। ও গড, এটা তো আমার মনের ভুল। এমন বলে জিয়া বেরোবার জন্য গাড়িটা স্টার্ট করতেই যাচ্ছিল, তখনই কোনো ভুতুড়ে শক্তি যেন ওকে বশে করে নিল। জিয়া গাড়ি থেকে নামে আর জিমের গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। দরজা নিজে থেকে খুলে যায়, আর জিয়া ভেতরে চলে যায়। ভেতরে জিয়া দেখে অসংখ্য ভূত জিম করছে, আর কুশল সিংও এক্সারসাইজ করছে। কিছুক্ষণ ওই ভয়ানক দৃশ্য জিয়া দেখতে তো পারে, কিন্তু যেই সে জ্ঞান ফেরে, ওটা দেখে ওর ঘাম ঝরে যায়। এদিক সেদিক পালাতে পালাতে চেঁচাতে থাকে, হেল্প, 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 কেউ আছো, বাঁচাও, বাঁচাও! পালাতে পালাতে ও গেটের কাছে যায়, আর গেট খোলার চেষ্টা করে, কিন্তু গেট খোলেই না।
জিয়া পেছনে ঘুরে দেখে কুশল সিং এর সাথে আরো ভূত হাসতে হাসতে ওর কাছে আসছে। ওদের হাসিতে জিয়ার আওয়াজ দেবে যায়। ভূতেরা আরো কাছে আসে। জিয়া গেটের সাথে এঁটে দাঁড়িয়েছিল আর এতগুলো ভূত দেখে সে অজ্ঞান হয়ে যায়। জিয়া যখন চোখ খোলে ও দেখে ও একটা ফ্ল্যাটের ঘরের বিছানায় শুয়ে আছে আর কুশল সিং কানে ইয়ারফোন লাগিয়ে এনজয় করছে। আমি আমি এখানে কি করি? এটা তো তোমার ফ্ল্যাট না? হ্যাঁ, এটা আমার ফ্ল্যাট আর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি আগেও এখানে এসেছি। জানি, পুরো মিডিয়া টিম নিয়ে এসেছিলিস আমার মরার পরে। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কিছু বলতে আর কিছু বোঝাতে। ওই জিমে এতগুলো ভূত কে ছিল? ওরা সবাই অভিনেতা ছিল। ওরাও আমার মতন ঠিক আত্মহত্যা করেছিল। কেউ ক্যারিয়ারে ফ্রাস্ট্রেট ছিল, তো কেউ পার্সোনাল লাইফ নিয়ে। ওরা এখনো ঘুরছে কারণ ওদের দিকে কেউ ধ্যান দেয়নি। আর আমি এখনো ঘুরছি কারণ মিডিয়া আমাকে এখনো অব্দি ছাড়ছে না। এই মিডিয়ার কারণে আমি মুক্তি পাচ্ছি না। মানে এটা আমার মনের ভুল নয়? তুমি সত্যি কুশলের ভূত? এখনো বিশ্বাস হচ্ছে না? মিডিয়ার লোকেরা তো যে কোনো গল্পতেই বিশ্বাস করে নেয়। তুমি কি কাল সন্ধ্যেবেলা স্টুডিওতে আসতে পারবে? প্রাইম টাইমের জন্য আমাকে ইন্টারভিউ দিতে পারবে? যদি তুমি কাল আসতে পারো আমার জীবন পাল্টে যাবে। কুশলের সুইসাইড আর কুশলের সাথে ডিবেট, এটা ভেবেই তো আমি পাগল হয়ে গেছি। শুধু তোমার হ্যাঁ বলার অপেক্ষা। জিয়ার এই কথাটা শুনে কুশলের ভূত পাগল হয়ে যায়। এতক্ষণ শান্ত হয়ে কথা বলতে থাকা ভূত ভয়ানক হিংস্র হয়ে যায়। ওর চোখ আর ওর মুখ একদম পাল্টে যায়। বোকা মেয়ে, তোমরা নিজেদের স্বভাব কোনোদিনও ছাড়বে না। আমি আজকে তোমাদের স্টুডিওতে শর্ট সার্কিট করিয়েছিলাম, তোমাকে এইখানে নিয়ে আসলাম। সেটা কি তোমাকে ইন্টারভিউ দেওয়ার জন্যে, তোমার ক্যারিয়ার বানানোর জন্যে নাকি? না, আমি শুধু মুক্তি চাই। তোমাকে আমি এখানে বোঝানোর জন্য এনেছিলাম, কিন্তু কুকুরের লেজ সবসময় বেঁকাই থাকে। এই কথাটা আমি কিন্তু বুঝে গেলাম। আমি তোমাকে জ্যান্ত ছাড়বো না, কোনো মিডিয়ার লোকেদেরকেই ছাড়বো না। সবাইকে আমি মৃত্যু দেব, ভয়ঙ্কর মৃত্যু। জিয়া ভয় পেয়ে যায়। কুশল জিয়াকে উঠায় আর ঘরের পাখাতে লটকানো দড়িতে লটকে দেয়। জিয়া মিনতি করতে থাকে, না প্লিজ প্লিজ ছেড়ে দাও আমাকে। সরি সরি, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমি এখন কাউকে ছাড়বো না, কাউকে আমি জ্যান্ত ছাড়বো না। যে লোকেরা আবার নাম নিয়ে টিভিতে চেঁচামেচি করে, আমি কাউকে জ্যান্ত ছাড়বো না, সবাইকে মরতে হবে। এমন বলে কুশল দড়িটা টানে আর জিয়া কষ্ট পেয়ে পেয়ে মরে যায়। হন্টেড বাস স্টপ। এই ভয়ানক গল্প হল নিজামাবাদের। নিজামাবাদ শহরের বাইরের নিস্তব্ধ এলাকাতে একটা ছোট্ট বাস স্টপ ছিল। সেটা সাধারণ কিন্তু ছোট বাস স্টপ। কিন্তু সেই বাস স্টপটাকে নিয়ে লোকেদের বক্তব্য কিছু ভালো ছিল না। সাধারণত বাস স্টপ থেকে যাত্রা আরম্ভ হয়, লোকেরা বাস স্টপ থেকে বাস ধরে নিজেদের জায়গায় পৌঁছায়। কিন্তু নিজামাবাদের এই বাস স্টপটা অনেক লোকেদের জীবন শেষ করে দিয়ে ওদের মৃত্যুর দিকে পাঠিয়ে দিয়েছিল। আসলে কি ছিল সেই বাস স্টপের রহস্য? গল্পটা কিছু বছর পুরনো। নীলিমা নামের একটি মেয়ে মধ্যরাতে বাস স্টপে বাসের অপেক্ষা করছিল। তখনই কিছু বদমাশ ছেলেরা এলো আর নিস্তব্ধ জায়গার সুযোগ নিয়ে ওর সাথে অসভ্যতা করতে থাকে। নীলিমা অনেক চেঁচালো, আহ বাঁচাও বাঁচাও, ছাড়ো আমাকে, আহ ছাড়ো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। কিন্তু সেই নিস্তব্ধ বাস স্টপে ওর সাহায্য করার জন্য কেউ এলো না। তখন একটা বাসকে নীলিমা আসতে দেখল। নীলিমা ভাবল বাস ড্রাইভার বাস থামিয়ে ওর সাহায্য নিশ্চয়ই করবে। বাস থামাও, বাস থামাও, থামাও, থামাও প্লিজ, বাসটাকে থামাও। কিন্তু বাস ড্রাইভার নীলিমার সাথে অসভ্য করতে থাকা বদমাশ ছেলেদের দেখে ফেলল আর ও ভয় পেয়ে গেল। ও বাসের গতি বাড়িয়ে দিল। নীলিমা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকলো। কিন্তু ভয় পেয়ে থাকা বাস ড্রাইভার হঠাৎ করে নীলিমার দিকে এগিয়ে গিয়ে ওকে মেরে ফেলল
আর নীলিমার মৃত্যু হয়ে গেল। বলা হয় যে আজও ওই বাস স্টপে নীলিমার ভূতের ভর আছে। যে কোনো বাস বা যাত্রী রাত্রির অন্ধকারে ওখানে থামে, নীলিমার ভূত তাদের শেষ করে ফেলে। একটা রাত্রির ব্যাপার, অজয় নামের ছেলে নিস্তব্ধ রাস্তা দিয়ে চিন্তিত মনে যাচ্ছিল। তখনই ও একটা সাইকেল চালককে দেখতে পারল, যে খুব ভয় পেয়েছিল। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीष्टियों लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय हनुमान। অজয় সাইকেল চালককে থামালো। দাদা, দাঁড়াও দাদা। দাদা, ব্যাপারটা কি? তুমি এত ভয়তে আছো কেন? আরে সেখানে ছাদটা কাঁপছে, মেয়েটা কাঁদছে, অমাবস্যার রাত না, বাঁচাও বাঁচাও চেঁচাচ্ছে। মনে হয় আজকে সে নিশ্চয়ই আবির্ভাব হবে। সেসব ছাড়ো, তুমি এইখানে নির্জন রাস্তাতে কি করছো? আরে দাদা, আমি নিজামাবাদ যাচ্ছি। ঔরঙ্গাবাদ থেকে এসেছি একটা ট্রাকে বসে। সেই বাসটা ফরিদাবাদ যাচ্ছিল, তো আমাকে সে এইখানেই নামিয়ে দিল। আরে এখানে কোনো বাস কিংবা বাস স্টপ কিছু একটা আছে যাওয়ার জন্যে? বাস স্টপের নাম শুনে সাইকেলওয়ালা যেন আরো ভয় পেয়ে গেল। বাস স্টপ? হ্যাঁ, বাস স্টপ আছে তো পেছনে, কিন্তু তুমি সেইখানে যেও না। রাত্রেবেলা কোনো বাস এইখানে দাঁড়ায় না, কারণ সেইটা ভুতুড়ে বাস স্টপ। সেইখানে ভূত আছে, আজকে তো নিশ্চয়ই সে বলি নেবে। বের হ এখান থেকে। এরম বলে সাইকেল চালক সাইকেল চালিয়ে পালিয়ে গেল। মনে হয় কোনো পাগল ছিল। আরে সামনেই তো বাস স্টপটা আছে। আরে বাস দাঁড়া কিংবা না দাঁড়া কি আছে, ছাদটা তো পেলাম, সকালবেলা দেখে নেওয়া যাবে। এমন বলে অজয় এগোতে থাকে আর হাঁটতে হাঁটতে বাস স্টপে পৌঁছে যায়। বাস স্টপটা খুবই নিস্তব্ধ আর অমাবস্যার রাতে হারিয়েছিল। অজয় বাস স্টপে গিয়ে দাঁড়ালো। হঠাৎ বাস স্টপের ছাদটা কাঁপতে থাকলো। তার সাথে সাথে কারোর ভয়ানক চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া গেল। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, ছাড়ো, ছাড়ো, বাঁচাও, বেরিয়ে যাও, বাস থামাও, বাস থামাও, বাস থামাও। অজয় একটু ভয় পেয়ে গেল আর তারপর সামনে গেল। দেখো, যে কোনো গাঁজারি এখানে লুকিয়ে আছো, চুপচাপ নিজের রাস্তায় যাও। তোমার এইসব স্বভাবে গরিব লোকেরা ভয় পেতে পারে, আমি নয়। আমি একটা পণ্ডিত, মন্ত্রতন্ত্র আমিও খুব জানি। আমি কি আজ থেকে যাত্রা করছি নাকি? আমি অর্ধেক ভারত ঘুরে নিয়েছি, এত সহজে তো ভয় পাবো না। চেঁচামেচি আরো কিছুক্ষণ চলতে থাকলো, কিন্তু অজয়ের উপরে কিছু প্রভাব পড়ল না। একটু পরে আওয়াজ আস্তে আস্তে কমে গেল আর পুরো নিস্তব্ধ হয়ে গেল। মনে হয় গাঁজারিটা পালিয়ে গেছে। তখনই হঠাৎ নিস্তব্ধতাকে ছিঁড়ে অন্ধকারের মধ্যে থেকে একটা মেয়ের আওয়াজ কানে আসলো। আর অজয় অন্ধকারে দেখল রাস্তায় একটা মেয়ে নিজের হাঁটুতে মুখটা ঢুকিয়ে ফিস ফিস করে কাঁদছিল। এই মেয়ে, কে রে তুই? এইখানে কেন বসে আছিস? তখনই হঠাৎ কিছু বদমাশরা এলো আর মেয়েটাকে ঘিরে তার সাথে অসভ্যতমে পানা করলো। এই চলতি কিয়া খন্ডর মে? এইটা দেখে অজয়ের মাথা গরম হয়ে গেল। নির্জন রাস্তা দেখে অসভ্যতামি হচ্ছে। অজয় বদমাশদের দিকে দৌড়ালো আর এক এক করে কলার ধরে টানতে থাকলো। হঠাৎ করে সব বদমাশরা উধাও হয়ে গেল। এইটা দেখে প্রথমবার অজয়ের ভয়ের জোর অনুভব হলো। ও মেয়েটার দিকে দেখলো আর ওর মাথা খারাপ হয়ে গেল। অতক্ষণ কাঁদতে থাকা সে মেয়েটা হঠাৎ করে একটা ভয়ানক ডাইনি হয়ে গিয়েছিল আর অজয়কে দেখে ভয়ানকভাবে হাসছিল। কি হলো পণ্ডিত, ভয় পেয়ে গেলি? আমি তো কাউকে ভয় পাই না, কিন্তু এইসব কি জিনিস? কেন তুমি লোকেদেরকে ভয় দেখাও? আমার নাম নীলিমা। অমাবস্যার রাতে কিছু বছর আগে আমার এইখানে মৃত্যু হয়ে গেছিল। মৃত্যু। নীলিমা অজয়কে পুরো গল্পটা শোনালো। অজয়ও ইমোশনাল হয়ে গেল। খুব খারাপ হয়েছে তোমার সঙ্গে। পৃথিবীটা খুব খারাপ, কিন্তু তুমি এখন শুধরে যাও, লোকেদের বিরক্ত করো না। তুমি চলে যাও এখন। আমি একলা কিভাবে যেতে পারবো? মানে? তোমাকে আমার পছন্দ হয়ে গেছে পণ্ডিত।
তুই অন্যদের মতো নয়। চল চল আমার সাথে, আমরা দুজনে মিলেমিশে থাকবো। এইটা শুনে অজয় এখন কাঁপতে থাকলো। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই ভূত আর আমি একটা জ্যান্ত মানুষ। আমি তো তোকে নিয়েই ছাড়বো নিজের জগতে। আমি 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 তোমার সাথে ভালোবাসতে শুরু করেছি, ভালোবাসতে। কিন্তু আমি যদি তোর সঙ্গে না যেতে চাই? এইটা শুনে নীলিমা মিষ্টি মিষ্টি হেসে বলল, পুড়িয়ে দে আমাকে, পুড়িয়ে দে আমাকে। তুই পণ্ডিত, মন্ত্র বল, মন্ত্রতন্ত্র বলতে পারিস, পুড়িয়ে ফেল আমাকে। এইটা শুনে অজয় চিন্তিত হয়ে বলল, দেখো, আমি নিশ্চয়ই পণ্ডিত, কিন্তু আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না। আমি নিজের শক্তি দেখানোর জন্য বলছিলাম। তুই সৎ না, তাই তোকে এই সত্যিটা বলছি। এইটা শুনেই একেবারে নীলিমার রং পাল্টে গেল আর ও আরো বেশি ভয়ানক হয়ে গেল। এটাই জানতে চেয়েছিলাম, মিথ্যেবাদী শয়তান। আজ অমাবস্যার রাতের বলি নিয়েই ছাড়বো। তুই যখন মন্ত্রতন্ত্রের কথা বললি তখন আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন এখন তোর থেকে আমার কোনো ভয় নেই। নীলিমা জোরে জোরে চেঁচাতে থাকে, তার সাথে সাথে ওর দাঁত আর নখও বাড়তে থাকে। ও অজয়ের ঘাড় ধরে ফেললো আর ঘাড়ে নিজের ধারালো নখ আর দাঁত ঢুকিয়ে দিল। ছাড় আমাকে, বাঁচাও, বাঁচাও। কিন্তু নীলিমা থামছিল না। ও অজয়ের সব রক্ত চুষে নিল আর ওকে মেরে ফেললো। এইভাবে অমাবস্যার রাতে ওই ভুতুড়ে নিস্তব্ধ বাস স্টপে আরো একটা যাত্রীর দেহ অবৈধভাবে পড়ে থাকলো। ভুতুড়ে হাসপাতাল ভাগ 4। নৈনিতালের সুন্দর আবহাওয়া আর ঘন জঙ্গলের মাঝে একটা সুন্দর গ্রাম ছিল নমনপুর। নমনপুরের লোকেরা খুবই সোজা সরল আর খুব ভালো ছিল। 2 বছর আগে নমনপুরে একটা ছোট্ট বাচ্চাদের সরকারি হাসপাতাল খোলা হয়েছিল। ছোট বাচ্চাদের নিয়ে সবাই হাসপাতালে চিকিৎসা করার জন্য আসতো, কিন্তু হঠাৎ লোকেদের মনে হাসপাতালটাকে নিয়ে ভয় ঢুকে গেল। কারণ হাসপাতালে প্রতি রাতে সব সময় ছোট ছোট বাচ্চাদের কান্নার ভয়ঙ্কর সব আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। মা, মা, এসো না, আমাকে এখান থেকে নিয়ে যাও না। মা, মা, এসো না, আমাকে এখান থেকে নিয়ে যাও না, মাম্মি, মা। একটা গ্রামবাসী তো হাসপাতালের জানলায় দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের অনেকগুলো ভূতও দেখে ফেলল। এই ব্যাপার নিয়ে চিন্তিত গ্রামের লোকেরা হাসপাতালে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলো। ডাক্তার বলল, দেখুন, এটা আপনার ভুল ধারণা, এমন কিছুই নেই এখানে। কি লীলা? হ্যাঁ স্যার, এটা গ্রামের লোকেদের মনের ভুল। লিলি হাসপাতালে নার্সের কাজ করত। কিন্তু সাহেব, আপনার হাসপাতাল থেকে অনেক বাচ্চারা নিখোঁজ হয়েছে, সেইটার কি? দেখুন, আমাদের কাজ হলো চিকিৎসা করা, বাচ্চাদের দেখার দায়িত্বটা আপনাদের ছিল। খেলতে খেলতে কোথাও পড়ে গিয়ে থাকবে, তাতে আমাদের কি? একদিন শিলা নামের একটা বউ নিজের বাচ্চা ছোটুর সাথে হাসপাতালে এলো। ডাক্তার বাবু, ছোটুর কাল থেকে পেটে ব্যথা হচ্ছে। ডোন্ট ওয়ারি, আমি ওষুধ লিখে দিচ্ছি, বাইরের থেকে নিয়ে আসুন। ঠিক আছে ছোটু, চল ওষুধ নিয়ে আসি। না মা, আমি আসবো না, ব্যথা আরো বেড়ে যাবে। ঠিক আছে নার্স ম্যাডাম, ছোটুর খেয়াল রাখবেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যান। শিলা ওষুধ আনতে বেরিয়ে গেল। লিলিও কিছু কাজের জন্য ভেতরের ঘরে চলে গেল, আর ছোটু ওইখানেই ডাক্তারের কেবিনে বসে থাকলো। হঠাৎ সেই জায়গায় ছোটুর কাছে একটা রিমোট কন্ট্রোলের গাড়ি এসে থেমে গেল। ছোটু ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার একটা ফাইল নিয়ে বিজি ছিল। ছোটু গাড়ি নেওয়ার জন্য নিচে নামলো। তখনই গাড়িটা জোর গতিতে পালাতে শুরু করলো, আর গাড়ির পেছন পেছন ছোটুও পালাতে থাকলো। গাড়িটা একটা ঘরের ভেতরে ঢুকলো। তখন ছোটু ওই গাড়ির পেছনের ঘরে গেল। ওই ঘরে লিলি লুকিয়ে বসেছিল। যেই ছোটু ঘরের মধ্যে ঢুকলো, ও বাইরে এলো আর ও ঘরের দরজা
বাইরে থেকে লক করে দিল। ডাক্তারও মুচকি হেসে লিলির দিকে তাকালো। পাখি খাঁচার মধ্যে ঢুকে গেছে। অন্যদিকে ভেতরে বেচারা ছোটু গাড়িটার পেছন করতে করতে অন্য আরেকটা ঘরের ভেতর ঢুকে গেল। ওখানে ভেতরে খুব অন্ধকার ছিল। যেই ও ভেতরের ঘরে ঢুকলো, ওই ঘরের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে গেল। ছোটু দেখলো যে ওই ঘরের মধ্যে খুব অন্ধকার ছিল, আর অনেকগুলো ভুতুড়ে ছোট ছোট বাচ্চা ছোটুর দিকে দেখে কাঁদছিল। তাদের মধ্যে থেকে একটা বাচ্চা খুব ভয়ানক আর রেগে ছোটুর দিকে তাকিয়েছিল। ওর হাতে গাড়ির রিমোট ছিল। ও রিমোটটা দিয়ে গাড়িটাকে ছোটুর আগে পেছনে ঘুরিয়ে ওকে ভয় পাওয়ানোর চেষ্টা করলো। আমাদের পৃথিবীতে তোমার স্বাগত। আরে বাহ, আমরা সবাই গিয়ে না বাইরে গিয়ে খেলি। এই কার্ডটাকেও সঙ্গে নিয়ে নেব। ছোটুর সাহস দেখে ভুতুড়ে বাচ্চা ঘাবড়ে গেল। আমরা এই পৃথিবী ছেড়ে আর একদমই বের হতে পারবো না। কিছুক্ষণ পরে তুমি আমাদের এই পৃথিবীর সদস্য হয়ে যাবে। ডাক্তার আর নার্স মিশে তোমার অপারেশন করবে আর তোমার সব অর্গান বের করে নিয়ে তোমাকে এই রুমের মধ্যে কবর দিয়ে দেবে। অন্যদিকে শিলা ওষুধ দিয়ে ভেতরে এলো আর দেখলো ছোট ক্যাবিনে ছিল না। নার্স ম্যাডাম, আমার ছোট কোথায়? কি ঠাট্টা করছেন আপনি? 5 মিনিট আগেই তো আপনি ওখান থেকে নিয়ে চলে গেলেন। এইটা আপনি কি বলছেন ম্যাডাম? আমি তো ওকে এখানে আপনার কাছে ছেড়ে ওষুধ আনতে গিয়েছিলাম। দেখুন, আমাদের সাথে তর্ক করবেন না, আমাদের অনেক কাজ আছে। এইটা শুনে শিলা কাঁদতে শুরু করলো আর জোরে জোরে চেঁচাতে শুরু করলো। ছোট, ছোট, কোথায় রে তুই? ছোট, আরে ছোট, তুই কোথায়? অন্যদিকে ভুতুড়ে বাচ্চাদের মধ্যে ফেসে যাওয়া ছোটু মায়ের আওয়াজ শুনতে পেল আর ও চেঁচাতে শুরু করে দিল। মা, আমি এইখানে আছি, ভেতরে আছি। মা, তোমার আওয়াজ তোমার মা অবধি যাবে না। কিন্তু পুলিশ অবধি তো যাবে না। মানে, ডোন্ট ওয়ারি, আমার মা কোনো সাধারণ মা নয়। উনি আইপিএস শিলাবতী, নৈনিতাল পুলিশ। এরম বলে ছোটু ওই ঘরের জানলাটা খুলল আর বাইরে থাকা পুলিশ ফোর্সকে ইশারা করলো। ছোটুর ইশারা করতেই লুকিয়ে থাকা পুলিশ ফোর্স ভেতরে চলে এলো। পুলিশকে দেখে সব ভুতুড়ে বাচ্চারা ভয় পেতে শুরু করলো। বাচ্চারা ভয় পেও না, আমরা জানতে পারলাম যে এই হাসপাতালের মধ্যে ছোট বাচ্চাদের অর্গান বের করে নিয়ে বিক্রি করা হয়। তাই ছোটু আর আইপিএস শিলাবতীর সঙ্গে আমরা মিশে ডাক্তারদেরকে ধরার জন্য আমরা এই অপারেশন অ্যারেঞ্জ করেছিলাম। চলো আমার সঙ্গে। না স্যার, আমরা মরে গেছি। আমাদের শরীরগুলো এই ঘরের মধ্যেই বন্ধ আছে, তাই আমাদের আত্মাগুলো এই ঘরের মধ্যেই বন্দি আছে। সে আর বাইরে আসতে পারবে না। শুধু একটা কাজ করুন, সেই ডাক্তার আর নার্সকে ধরার পরে এই হাসপাতালটাকে পুড়িয়ে দিন, যাতে আমাদের আত্মারা শান্তি পেয়ে যেতে পারে। চিন্তা করো না, আমরা এমনই করব। ছোটু, তুই খুবই সাহসী। আজকে তোর জন্যে আমরা মুক্তি পেয়ে যাব। থ্যাঙ্কস ছোটু। সব ভুতুড়ে বাচ্চারা হাত জোর করে ছোটুর সামনে দাঁড়িয়ে পড়ল। এইটা দেখে ছোটু ভাবুক হয়ে গেল। চলো ছোটু, এখন আমাদের সেই কাজটা করতে হবে যার জন্য এত নাটক করা হলো। ভূতের বাচ্চা মাথা নাড়ালো আর ঘরের দরজা নিজের থেকে খুলে গেল। তারপর পুলিশ আর ছোটু অন্য দরজার কাছে এলো। পুলিশ বন্ধ দরজা খুলে দিল আর ওরা সিধা ডাক্তারের কেবিনে পৌঁছে গেল। পুলিশ ফোর্সকে এরম ভাবে হঠাৎ সামনে দেখে নার্স আর ডাক্তার ভয় পেয়ে গেল। অ্যারেস্ট করুন সবাইকে। পুলিশ ফোর্স ডক্টর আর নার্স দুজনকেই ধরে ফেলল। মা, এদের কাজ তো হয়ে গেল। এখন এই হাসপাতালটাকে পুড়িয়ে দিয়ে ওদের মুক্তি দিতে হবে। তারপর আর কি, পুলিশ ফোর্স ডক্টর আর নার্সকে উঠিয়ে নিয়ে চলে গেল। শিলাবতী আর ছোটু হাসপাতালটাকে আগুন লাগিয়ে দিল। দেখতে দেখতে হাসপাতালে আগুন ধরে গেল আর হাসপাতালে থাকা বাচ্চাদের আত্মাগুলো মুক্তি পেয়ে গেল। প্রাউড অফ ইউ মাই সান, তোর জন্যে আমরা এই মিশনটা আজ কমপ্লিট করতে পারলাম। এমন বলে শিলাবতী ছোটুকে গলায় জড়িয়ে ধরল আর দুজনের সামনেই ওই ভুতুড়ে হাসপাতাল দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল।